আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকের এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, নির্বাচন এলাকার 4 থেকে মনোনয়ন নিয়ে অংশগ্রহণকারী সম্মানিত প্রার্থীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, মিডিয়ার সম্মানিত আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজক যারা, তাদেরকে। আমাদের লিখিত বক্তব্য পেশ করার মতো সময় নেই, সেই জন্য সংক্ষিপ্ত আকারে মূল বক্তব্যটা আমি তুলে ধরার এখানে চেষ্টা করব। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমি একজন কমান্ডার হিসেবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। 24-এর গণ অভ্যুত্থানে আমি নেতৃত্ব দিয়েছি এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের পরিবর্তন এসেছে। এই দুটি মহান আন্দোলন সংগ্রামের চেতনাকে ধারণ করে আমার অবশিষ্ট জীবন আমি দেশের এবং জনগণের কল্যাণে কাজ করে যাব, এটা আমার প্রত্যয়। সংসদ সদস্য নির্বাচিত হলে তার সুনির্দিষ্ট কিছু দায়িত্ব থাকে। সংসদে যেতে হবে, দেশের প্রয়োজনে আইন প্রণয়ন করতে হবে, আইন বাস্তবায়নে সচেষ্ট থাকতে হবে, দেশের উন্নয়নে বাজেট প্রণয়নে ভূমিকা রাখতে হবে, দেশ বিরোধী কোনো চুক্তি বা আইন যাতে না হতে পারে সেজন্য আমি সবসময় সচেষ্ট থাকব এবং দেশের কল্যাণে এবং দেশের উন্নয়নে দেশের মানুষের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সংসদে দাঁড়িয়ে আমি দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে কথা বলব ইনশাআল্লাহ। আমি সংসদে দাঁড়িয়ে আমাদের নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরার চেষ্টা করব, সমাধানের পথ সেখানে তুলে ধরব। সরকার কর্তৃক গৃহীত সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড যে সকল প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাস্তবায়নের কাজে থাকবে তাদেরকে আমি সর্বতভাবে সহযোগিতা করে যাব। সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচিত যে সকল জনপ্রতিনিধি থাকবে তাদের দায়িত্ব কর্তব্যে আমি সর্বতভাবে সহযোগিতা করব এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আমি তাদেরকে উপদেশ দিয়ে যাব। এলাকার আমার যারা জনগণ, তাদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ তাদের সন্তান। এই সন্তান যাতে শিক্ষা দীক্ষায় মানবিক গুণে মূল্যবান সম্পদ হিসাবে গড়ে উঠতে পারে, তার জন্য শিক্ষা প্রসার, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সর্বদা সচেষ্ট থাকব। কারণ আমি একজন শিক্ষক, আমি কলেজের এবং স্কুলের শিক্ষকতা করি এখনও। সেই জন্য শিক্ষক সমাজের সম্মান কদর বৃদ্ধি করার জন্য আমি সচেষ্ট থাকব। সমাজের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যারা এলাকার বিশিষ্ট জন, সম্মানিত ব্যক্তি এবং যাদের বিচার কার্য করার যোগ্যতা আছে এবং সততার সাথে করে, তাদেরকে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্বে আনার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকব। সমাজের যারা ভালো মানুষ, তাদের সম্মান কদর যাতে বৃদ্ধি হয়, তাদের দিয়ে যেন সমাজ গঠন করা যায়, সেজন্য আমি সবসময় তৎপর থাকব। ফতুল্লার উন্নয়নের ব্যাপারে আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা সুন্দরভাবে কী কী করবেন বক্তব্য দিয়েছেন। আমি শুধু বক্তব্যের ক্ষেত্রে একটু পার্থক্যভাবে বক্তব্য দিব, ভুল বুঝবেন না আমাকে। যেমন ডিএনডির জলাবদ্ধতা নিরসন, আমি বলে
যদি যাই যে জলাবদ্ধতা নিরসন করব, আমার কথা সঠিক হবে না। এজন্য জলাবদ্ধতার সমস্যা ইউনিয়ন পরিষদ রেখে বিদ্যমান আমার মতো একজন এমপি কখনো করতে পারবো না। করা সম্ভব হবে এই ফতুল্লা থানাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদের বরাদ্দ দিয়ে কোনোদিন এই জলাবদ্ধতা নিরসন করতে পারা যাবে না, এবং কোনো এমপি হয়ে নিজের অর্থ ব্যয় করে বা পরিকল্পনা প্রণয়ন করে এটা করা যাবে না। সেই জন্য আমি চেষ্টা করব ফতুল্লা থানাকে দ্রুততম সময়ের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করে যা সমস্যা আছে অর্থনৈতিকভাবে সরকারি সমর্থন দিয়ে সেগুলো সমাধান করার জন্য। এটা নারায়ণগঞ্জ একটা শিল্প সমৃদ্ধ, বিশেষ করে টেক্সটাইল জোন। এখানে একটা টেক্সটাইল কলেজ অথবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং অনেকগুলা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা প্রয়োজন। বক্তব্যে আরেকটা যোগাযোগের ক্ষেত্রে যে ব্রিজ নির্মাণের কথা সবাই বলছে, এটাও সরকারিভাবে করতে হবে। সেই জন্য সরকারিভাবে করার জন্য আমরা চেষ্টা করব। সর্বোপরি যেহেতু সময় কম, আমি সংক্ষেপ করি। নারায়ণগঞ্জের মানুষের সুনাম, সুখ্যাতি এবং গৌরব বৃদ্ধি করার জন্য আমি যদি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হই, সততা এবং নিষ্ঠার সাথে কাজ করব, যাতে আমার পরিচয় দিয়ে সারা নারায়ণগঞ্জবাসী গৌরব উজ্জ্বল একটা ব্যবস্থার মধ্যে থাকতে পারে, নিজের সম্মান নিয়ে তারা চলতে পারে। সভ্যতার ক্রমবিকাশ বর্তমান বিশ্বের রাজনীতি, অর্থনীতি এবং তথ্য প্রযুক্তির যুগে আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করব এবং অর্জিত জ্ঞান আমি ব্যবহার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকব। আমার বক্তব্য অনেক ছিল, আর আমি বাড়াতে চাই না। দেশের উন্নয়ন অগ্রগতি যে পরিকল্পনা যে কোনো দল বা সরকার নিবে, সেখানে আমি যথাযথ ভূমিকা পালন করার জন্য সবসময় সচেষ্ট থাকব। এখানে যারা প্রশাসনের সম্মানিত কর্মকর্তা বৃন্দ আছেন, তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা: 17 বৎসর মানুষ গণতন্ত্র দেখে নেয়, আর গণতন্ত্র যা করা হয়েছে এই প্রশাসন দিয়ে ব্যবহার করে তা ধ্বংস করা হয়েছে। এখন সমগ্র জাতি প্রত্যাশা করে এই প্রশাসনের কাছে একটা নিরপেক্ষ, একটা শান্তিপূর্ণ, অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন, যাতে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। এখন কিন্তু এমন কোনো দল বা ব্যক্তি নাই যে বলতে পারে আমি সরকারে, হুমকি দেওয়া, ধমকি দেওয়া। কিন্তু এখনো অনেক দেখা যায় নিজেকে মনে করে সরকারের একজন ক্যান্ডিডেট, সেই হিসাবে তার পাশে যারা থাকে তাদেরকে নিয়ে ইতিমধ্যে হুমকি ধমকি দেওয়া শুরু হয়েছে। আমরা যারা রাজনীতি করি না, এখন স্বতন্ত্র ইলেকশন করি কিংবা অন্য দলের আমাদের যারা কর্মী তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে পুলিং এজেন্ট যেন তারা না হয়। যদি পুলিং এজেন্ট হয় তাদেরকে এই এলাকায় থাকতে দিবে না, এরকম হুমকি ধমকি দেওয়া হচ্ছে এবং খারাপ ভাষায় কথা বলা হচ্ছে। দৃষ্টিতে আনছি এই জন্য যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা প্রত্যাশা করি। এই ধরনের কর্মকাণ্ড আমিও করব না, অন্য যাতে করতে না পারে। সর্বশেষ কথা হচ্ছে, আমি সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার জন্য দায়িত্বে নিয়োজিত আমি পারবো না, কিন্তু এই কথা প্রশাসনের কাছে আজকে দৃঢ়তার সাথে অঙ্গীকার করে দিচ্ছি। আমার সন্তানও যদি অন্যায় করে, আমার সহকর্মীও যদি অন্যায় করে, তার বিরুদ্ধে প্রশাসন যে ব্যবস্থা নেবে তার পক্ষ আমি নিব না। সবসময় প্রশাসনকে আমি সমর্থন দিব, প্রশাসনকে সাহায্য করে যাব। আমরা চাই শান্তি শৃঙ্খলার উন্নতি করে, দেশের উন্নতি করে সমৃদ্ধশালী একটা বাংলাদেশ গঠন করতে। মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর চেতনা, এটাই আমাদেরকে অনুপ্রাণিত করে। সবাইকে ধন্যবাদ।